আমরা অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো করলাম। এবার যেটা করব, এমসিকিউ করলাম। এবার যেটা করব আমরা অতি সংক্ষিপ্তের অঙ্ক করব। তো একই পেজ নাম্বার 521। অতি সংক্ষিপ্তের 1 আর 2 একটু অন্যরকম, এই জন্য দুটো আমি লাস্টে করাচ্ছি। আমি আগে 3 থেকে শুরু করছি। 3 থেকে শুরু করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লাস্ট থেকে আমি 1 আর 2 করাবো। 3-এ দেখো লেখা আছে প্রতি জোড়া, 3-এর অঙ্কগুলোতে লেখা আছে প্রতি জোড়া সরলরেখার অন্তর্গত কোণ। তাহলে প্রতি জোড়া সরলরেখার অন্তর্গত কোণের ক্ষেত্রে আমি ফর্মুলা শিখিয়েছিলাম tan θ সমান mod m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, যেখানে থিটাটা কি, থিটা হলো সূক্ষ্ম কোণ। তাহলে এই চ্যাপ্টারের এই 3-এর যে কটা অঙ্ক আছে সবে একটা ফর্মুলাতেই হবে, যে tan θ সমান mod m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এখান থেকে থিটার মান বার করতে হবে। তো 3-এর আমি সব অঙ্ক তো করাবো না, অনেকগুলো অঙ্ক আছে। আমি 3-এর 5, 6, 7 প্লাস 3-4টে কঠিন আমি সেইগুলো করিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে 3-এর 4-এরটা করাই। 3-এর 4-এরটা বলেছে y মাইনাস 2 প্লাস √3x ইকুয়াল 6, এই একটা সরলরেখা দিয়েছে। আর একটা দিয়েছে যে y ইকুয়াল 2 মাইনাস √3x প্লাস 9। তাহলে আমাদের m1 m2 বার করতে হবে আমাদেরকে। কেমন করে বার করতে হয়, যে y ইকুয়াল mx প্লাস c, এই আকারে তৈরি করে বার করতে হয়। তাহলে এটাকে করি। তাহলে y ইকুয়াল 2 প্লাস √3x প্লাস 6, তার মানে m1 কত, m1 2 প্লাস √3। আবার একইভাবে এখান থেকে দেখো m2 কত, 2 মাইনাস √3, কী করে বেরোচ্ছে, y ইকুয়াল mx প্লাস c, y ইকুয়াল mx প্লাস c। তাহলে অতএব তোমরা এই কথাটা লিখবে, আমি একটা লিখছি, সবগুলো আমি লিখবো না, তোমরা লিখবে যে মধ্যবর্তী সূক্ষ্ম কোণ, এই কথাটা মেনশন করবে, মধ্যবর্তী সূক্ষ্ম কোণ থিটা হলে, এই কথাটা তোমরা অঙ্কে লিখে দেবে। tan θ সমান mod m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 ইকুয়াল, তাহলে m1 মাইনাস m2 মান বসাও, 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3, এই যে m1 আর এই যে m2 ভ্যালু, বাই 1 প্লাস 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। তাহলে ইকুয়াল, দেখো √2 কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 2√3, মাইনাস করে দেখো তাই হবে। আর 1 প্লাস, এ দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তাহলে 4 মাইনাস 3 হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে কত হচ্ছে, যে মড আর দেওয়ার দরকার নেই, কারণ যখন দেখবে পজিটিভ চলে আসছে আর মড দেবে না, যদি নেগেটিভ আসে তাহলে পজিটিভ বানিয়ে মড তুলে দেবে। তাহলে 2 কাটলো, তার মানে দ্যাট মিনস tan θ সমান √3। তাহলে থিটা সমান কতর মান, √3, 60 ডিগ্রি। তাহলে থিটার মান 60 ডিগ্রি। 4 নম্বর অঙ্কটা এটাই। এবার আসি 5 নম্বর অঙ্ক, 3-এরই 5, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। আর একটা আছে bx মাইনাস ay প্লাস c1 ইকুয়াল 0। এ দুটোর মধ্যবর্তী কোণ চেয়েছে। তাহলে এখান থেকে তোমরা করো y সমান মাইনাস a বাই bx মাইনাস c বাই b, আর এখান থেকে y করো, আমি আগে ayটাকে ডান পাশে নিয়ে যাই। তাহলে ay ইকুয়াল bx প্লাস c1, ayটাকে ডান পাশে নিয়ে গিয়ে ঘুরিয়ে লেখো। তাহলে y সমান b বাই ax প্লাস c1 বাই a। তাহলে এখানে m1 কত, m1 সমান মাইনাস a বাই b, এখানে m2 কত, m2 সমান b বাই a। তাহলে ওইটা লিখবে যে মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা হলে তোমরা লিখে নেবে tan θ সমান mod m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। মধ্যবর্তী কোণ হলে একটাই ফর্মুলা, তাহলে মান বসিয়ে দাও তোমরা a b, আর নিচে দেখো 1 প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা ছাড়ো আমি প্লাসে দিই, মাইনাস a বাই b m1, আর m2 হলো b বাই a। তাহলে তোমরা দেখো ওপর নিচে a b কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, লবে থাকছে মাইনাস a বাই b মাইনাস b বাই a, আর হরে 1 মাইনাস 1। তাহলে দ্যাট মিনস tan θ সমান কি হচ্ছে, হরে 0 না, তাহলে হরে 0 মানে কি, tan θ সমান ইনফিনিটি চলে আসছে বা অনির্ণেয়, তার মানে থিটা সমান 90 ডিগ্রি। যদি ইনফিনিটি চলে আসে, হরটা 0, তো হর 0 মানে কি ইনফিনিটি, তাহলে থিটার মান 90 ডিগ্রি। তোমরা ইনফিনিটি না লিখে অনির্ণেয় লিখতে পারো, মাধ্যমিকে তোমরা অনির্ণেয় দিয়ে শিখেছিলে, ইনফিনিটি না লিখে অনির্ণেয় লিখতে পারো তোমরা ওখানে। এবার আসি 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা তোমরা করবে, করার পরে দেখবে tan θ সমান
নম্বর অঙ্কটা তোমরা করার পরে দেখবে ট্যান থিটা সমান 4/3 আসবে, 4/3। তাহলে ট্যান থিটা যদি 4/3 হয় তাহলে থিটার কোন মানের জন্য জানো না, এটা তো কোনো নোন ভ্যালু না, ট্যান কত মান 4/3 আমরা জানি না, তার মানে কোনো নোন ভ্যালু না, আননোন ভ্যালু। তখন কি করব, থিটা সমান ট্যান ইনভার্স 4/3 এভাবে অ্যান্সার রাখবো। এটা আসবে, তোমরা করবে, তোমরা পারবে, আসবে। তারপরে যখন দেখবে যে এরকম ভ্যালু, জানা ভ্যালু নেই, অজানা ভ্যালু, তখন ট্যান ইনভার্স দিয়ে করে দিতে হবে। তোমরা করবে তাহলে এটা। এবার 7 নাম্বার, তোমরা 3-এর সবগুলো করবে। আমি কিন্তু 3-এর 1 থেকে 1, 2, 3 এগুলো করালাম না, বেশি সহজ বলে করাইনি, তোমরা করবে। 7 নম্বরে আছে px মাইনাস qy প্লাস r ইকুয়াল 0, এই একটা। আর একটা কি আছে, p প্লাস qy প্লাস q মাইনাস px প্লাস r ইকুয়াল 0, এই দুটো ইকুয়েশন আছে। তাহলে এখান থেকে করতে বোঝে করো, আমি করাচ্ছি, তোমরাই পারতে, জাস্ট pq আছে বলে করাচ্ছি। qy সমান px প্লাস r, এটাকে ডান পাশে নিয়ে গেছি, তার মানে y সমান p/qx প্লাস r/q। একইভাবে এখান থেকে তোমরা y বার করবে, আসবে মাইনাস অফ q মাইনাস p/p প্লাস q x মাইনাস অফ r/p প্লাস q। কী করে করবে, এই যে yটাকে রেখে বাঁদিকে, এদেরকে ডান দিকে নিয়ে যাবে, তারপরে ভাগ করে দেবে। তাহলে m1 কত, p/q, m2 কত, মাইনাস অফ q মাইনাস p/p প্লাস q। তাহলে মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা হলে একই লেখা, ট্যান থিটা সমান মড m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। সব অঙ্ক সেম, 3-এর সব কটা অঙ্ক সেম, খুব সহজ অঙ্ক। তাহলে ইকুয়াল, তোমরা মান বসাও, তাহলে p/q মাইনাসে মাইনাসে প্লাস q মাইনাস p/p প্লাস q বাই 1 প্লাস p/q ইন্টু মাইনাস q মাইনাস p/p প্লাস q। এই আছে। তোমরা প্রথমে লসাগু করো, দেখো লবের হরেও আসবে q ইন্টু p প্লাস q, গুণ হয়ে গেলে কি হবে, একবারে গুণ করে দাও, গুণ করলে আসবে পি স্কোয়ার, এটা গুণ হবে, প্লাস পি কিউ, কোনাগুনি গুণ, প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। এটা খুব সহজ ক্যালকুলেশন, তোমরাই পারো, এমন কিছু না এখানে। আবার নিচেও দেখো লসাও, এটা গুণ করলে কি হয়, কিউ ইন্টু পি প্লাস কিউ। ভালো করে দেখবে, এবার এইটাকে এর সঙ্গে লসাও করে দিচ্ছি, তাহলে উপরে কি হবে, কিউ ইন্টু পি প্লাস কিউ প্লাসে মাইনাসে মাইনাস পি ইন্টু কিউ মাইনাস পি। কী করলাম আবার বলি, এটাকে লসাও করলাম, লসাও করে লব এলার হরেকে এটা গুণ করে দিচ্ছি, আর প্লাসে মাইনাসে এটা মাইনাস করে এটা 1-এর সঙ্গে লসাও করে দিচ্ছি। দেখো লবের হর আর হরের হর কেটে যাচ্ছে এখান থেকে। এবার এরপরে তোমরা ক্যালকুলেশন দেখো, এখানে দেখো পি কিউ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে আছে, ওপরে পড়ে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর নিচে তোমরা গুণ করবে পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার। তোমরা দেখবে নিচে হবে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, পি কিউ কেটে যাবে, তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে এটাও পুরো কেটে যায়, তোমরা তাহলে ক্যালকুলেশন করে দেখবে, তাহলে ইকুয়াল কত আসছে 1, তার মানে ট্যান থিটা সমান আসছে 1, তার মানে থিটা সমান 45 ডিগ্রি। এই ক্যালকুলেশনগুলো তোমরা করে দেখবে, এটা অ্যান্সার আসবে। তাহলে 3-এর সবগুলো করবে তোমরা, এবার আসি 4 নম্বর অঙ্কে, 4-এর অঙ্কে বলেছে একটা সরল রেখা দিয়েছে 3x প্লাস 4y মাইনাস 11 ইকুয়াল 0, এর সমান্তরাল আর এর লম্ব সরলরেখার প্রবণতা চেয়েছে। তাহলে এখান থেকে সাজিয়ে নিই, y ইকুয়াল মাইনাস 3/4x প্লাস 11/4। তাহলে অতএব প্রবণতা কত, m1 সমান মাইনাস 3/4। প্রবণতা মানেই y ইকুয়াল mx প্লাস c আকারে সাজাতে হয়, এটা মাথায় রাখবে। 1 নম্বর দিয়েছে সমান্তরাল সরলরেখার প্রবণতা, তাহলে সমান্তরাল সরলরেখার যদি প্রবণতা m2 যদি হয়, তাহলে কি শিখেছি, দুটো সরলরেখা সমান্তরাল হলে প্রবণতা সমান হয়, তার মানে m2 সমান কত হচ্ছে, এই যে m1 এর মান মাইনাস 3/4, এটাই হলো সমান্তরাল সরলরেখার প্রবণতা। তারপরেরটা বলছে লম্বের প্রবণতা, 2-এরটা বলছে লম্বের প্রবণতা। তাহলে লম্বের প্রবণতাও যদি তোমরা m3 ধরো, ওটা m2, তাহলে m3 ধরি, তাহলে m1 ডট m3 সমান -1, m1 এর মান দেওয়া আছে -3/4 ইন্টু m3 সমান -1,
তার মানে M3 সমান 4/3। এই যে সমান্তরাল লম্ব, সবসময় মনে রাখবে সমান্তরাল সরলরেখার প্রবণতার ক্ষেত্রে দুটোর গুণফল -1 হয়, দুটো সমান হয়, আর লম্বের প্রবণতার ক্ষেত্রে দুটো সরলরেখার গুণফল কত হয়? -1 হয়। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে অঙ্ক খুব সহজ। এরপরে আসি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা এরপরে আমরা করি। 5 নম্বর অঙ্কটা আসি। 5 নম্বর অঙ্কটা বলেছে 3, 4 ও 2 - 1 এই সরলরেখার, এই দুটো সংযোগ সরলরেখার যে প্রবণতা আর দুটো বিন্দু দিয়েছে তাদের সংযোগ সরলরেখার প্রবণতার সমান্তরাল। এই কথাটার মানে কি? মানে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল মানে কি? দুজনের প্রবণতার গুণফল -1। তাহলে এর প্রবণতা বার করি আমরা আগে। তাহলে এর প্রবণতার ফর্মুলা কি শিখেছিলাম? ওপরে y এর বিয়োগফল, নিচে x এর বিয়োগফল। তার মানে 4 - -1 এই যে y এর বিয়োগফল, আর নিচে 3 - 2 ইকুয়াল কত? 5। এটা হলো এটার। আরেকটা সরলরেখা দিয়েছে, সেটা দিয়েছে a, -2 আর 4, -a এদের সংযোগ সরলরেখা। তাহলে এদের প্রবণতাও একইভাবে বার করি। তাহলে এখানে ধরো M1 ধরলাম, তাহলে M1 সমান 5 এসছে। তাহলে এদের প্রবণতা কি? ওপরে y এর বিয়োগফল, মানে -2 - -a -4 ইকুয়াল a -2 a -4। এটাকে M2 ধরলাম। তাহলে যেহেতু সরলরেখাদ্বয় সমান্তরাল তোমরা লিখবে, তাহলে প্রবণতা সমান হয়। তাহলে M1 সমান কি হবে? M2 হবে। এখান থেকে তোমরা করো, তাহলে M1 সমান M2, তার মানে 5 সমান a -2 a -4। এখান থেকে তোমরা এর মান বার করে নেবে। তাহলে যেহেতু দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, দুজনের প্রবণতা বার করলাম, এদেরকে আমি সমান করে দিলাম। এখান থেকে তোমরা এর মান বার করে নেবে। এরপর আসি 6 নম্বর অঙ্কটায়। 6 নম্বর অঙ্কটা অনেকটা একই, শুধু আগেরটা সমান্তরাল বলেছিল, এবার লম্ব বলেছে। তাহলে সমান্তরাল বললে যদি আমরা প্রবণতার গুণফল -1 করি, এই প্রবণতা যদি সমান করি, লম্ব কি করলে কি করব? প্রবণতার গুণফল -1 করব। তাহলে এ দুটোর প্রবণতা বার করি। তাহলে M1 সমান, তাহলে ওপরে y এর বিয়োগফল, তাহলে 5 - 3 -2 -4। উপরে y এর বিয়োগ করতে হয়, নিচে x এর বিয়োগ করতে হয়। তাহলে 2 এখানেও দেখো 2 আসছে, -2 + 4। তার মানে M1 কত আসছে? 1 আসছে। আবার আরেকটাও দুটো বিন্দু দিয়েছে, সেটা হলো k, 0 আর 2, 3k। তাহলে এদের প্রবণতাকে M2 ধরে নিলাম আমরা। তাহলে প্রবণতা কত হবে? 0 - 3k k - 2। তাহলে M2 সমান -3k k - 2। তাহলে যেহেতু পরস্পর লম্ব এরা, তাহলে লম্ব হলে কি হয়? সমান্তরাল হলে প্রবণতা সমান হয়, আর লম্ব হলে প্রবণতার গুণফল -1 হয়। তার মানে তোমরা এখানে মান বসাও, 1 × -3k k - 2 সমান -1। এখান থেকে তোমরা নিজেরাই k এর ভ্যালু বার করে নেবে। এটা মাথায় রাখবে। দেখো সব অঙ্ক করছি, এইটা খুব কমন জায়গা, যে সমান্তরাল হলে প্রবণতা সমান হয়, আর লম্ব হলে প্রবণতার গুণফল -1 হয়। এবার 7 নম্বর অঙ্কে আসি। বলেছে 2, 3 ও 3 - 1 বিন্দুটির সংযোজক সরলরেখার উপরে লম্ব একটা সরলরেখা। তাহলে আগে যেহেতু লম্ব বলেছে, তাহলে প্রবণতা বার করব। তাহলে 2, 3 ও 3 - 1 এর প্রবণতা তোমরা লিখবে যে সংযোগ সরলরেখার প্রবণতা, আমি লিখছি না। M1 সমান, তাহলে 3 - -1 2 - 3 সমান -4। কি করে বললাম? ওপরে y এর বিয়োগফল, নিচে x এর বিয়োগফল। অতএব এর সঙ্গে লম্ব বলেছে, তাহলে এর লম্বের প্রবণতা কত হবে? এর লম্বের প্রবণতা M2 হলে, মনে করো লম্বের প্রবণতা চেয়েছে তো, তাহলে লম্বের প্রবণতাকে আমরা M2 ধরে নিলাম। তাহলে লম্বের প্রবণতা যদি আমরা M2 ধরে নিই, তার মানে কি? M1 × M2 সমান -1। তার মানে M1 কত? -4 × M2 সমান -1। তার মানে M2 সমান 4। এবার কি বলেছে অঙ্কটা তোমরা পড়ো, যে প্রথম দুটো সরলরেখার সঙ্গে লম্ব আর 2, 1 বিন্দুগামী। তাহলে 2, 1 বিন্দুগামী, তার মানে 2, 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করতে বলেছে। 2, 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করতে বলেছে, যার প্রবণতা 4
তাহলে 2-1 বিন্দুগামী সরলরেখা সমীকরণ যার প্রবণতা 4 কি করে পেলাম? এই যে প্রবণতা বার করে নিলাম, আগেরটার সঙ্গে লম্ব, তাহলে আগেরটা যদি -4 হয়, সরি এটা 4 না, এটা 1/4 হবে, ভুল করেছি, এটা গুণ তো 1/4 হবে, ভুল করেছি, তাহলে যার প্রবণতা 1/4 হবে, এটা ভুল হয়েছিল, 1/4 হবে। তাহলে তার সমীকরণ করতে হবে, তাহলে সমীকরণের ফর্মুলা কি? একটা বিন্দুগামী, তাহলে y - y1 সমান প্রবণতা ইন্টু x - x1। দেখো ফর্মুলা কোন ফর্মুলায় করলাম, যে y - y1 সমান প্রবণতা, প্রবণতা মানে এখানে m2 x - x1, এই যে ফর্মুলা, তাহলে y1 আর x1 এই যে, এখান থেকে তোমরা সমীকরণ বার করে নেবে, ঠিক আছে? এটা লম্ব বলে, সবসময় লম্ব হলে এইটাই প্রবণতার গুণফল -1 হয়। এবার আমরা 8 নম্বর অঙ্ক করি। 8 নম্বর অঙ্কটাও দেখো একই রকম অঙ্ক। ও এটা সরলরেখা সমীকরণে দিয়েছে, বলছে -3 4 বিন্দুগামী আর 2x - 3y = 5 সরলরেখার সমান্তরাল। তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, দুটো বিন্দু দিলে প্রবণতা বার করে করতে হয়, আর যদি সরলরেখা দেয় তাহলে আরও সরল, মানে সহজ। তাহলে এই সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ তোমরা ডিটেলসে লিখবে। তাহলে কি হবে? 2x - 3y + k = 0। কী করে পেলাম? আগের দিন মনে করে দেখো একটা ফর্মুলা শিখিয়েছিলাম, যে ax + by + c = 0 সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ ছিল ax + by + k = 0, মানে এই x y সহগ যা থাকে, শুধু কনস্ট্যান্টে উঠে গিয়ে নতুন কনস্ট্যান্ট আসে। তাহলে এটাকে 1 নম্বর দাও। এবার এটি, তাহলে একটা সরলরেখার, আগের দিন শিখেছিলাম আমরা যে একটা সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ কী করে বার করতে হয়, এটা আমরা আগের দিনই শিখেছিলাম, যে ax + by + c = 0 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ, এই যে শিখেছিলাম ax + by + c = 0 এর সমান্তরাল সরলরেখা x + by + k = 0, মানে কি ছিল? শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়েছিল, x y তো সেম ছিল। তাহলে এখন দেখো সেই অঙ্কটাই তো করছি আমরা। এখন আমরা এই যে 2x - 3y - 5 = 0 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ চেয়েছে, তাহলে এটা এসছে। এবার কে আছে? তাহলে এটি কি বিন্দুগামী? -3,4 বিন্দুগামী। তাহলে অতএব তাহলে কি বলছে, যে এই সরলরেখার সঙ্গে সমান্তরাল সরলরেখা, তাহলে এটা, এবার সেটা কোন বিন্দুগামী? -3,4 বিন্দুগামী। তাহলে 3,4 বসিয়ে দাও। একটা সরলরেখা একটা বিন্দুগামী হলে কি হয়? x এর জায়গায় সেই বিন্দু আর y এর জায়গায় বিন্দু বসে যায়। তাহলে এত, তার মানে কে এর মান আসতে 3 4 12 আর 6 18, তার মানে কে এর মান 18 আসবে। তাহলে অতএব 1 থেকে পাই, একে তো কে আছে, কে দিয়ে তো অঙ্ক হয় না, তাহলে 1 থেকে পাই, তাহলে সমীকরণ পেয়ে যাব কি? 2x - 3y এই যে +18 = 0। এইটাই হয়ে গেল সমীকরণ। আমরা শুধু ওখানে কে এর মানটা বসিয়ে দিলাম। এরপর আসি 9 নম্বর অঙ্ক। বলেছে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, তাহলে আগের মতোই অঙ্ক। তাহলে এর লম্বের সমীকরণ চেয়েছে, তাহলে এর লম্বের সমীকরণ কি হবে? আগের দিন শিখিয়েছিলাম x এর সহগ y আর y এর সহগ x এর জায়গায় যায়, তার মানে 3x + 2y, x এর সহগ y, y এর সহগ x + k = 0। এবং তাহলে কি বলেছিলাম আগের দিন, লম্বের সমান্তরালের সমীকরণ কি ছিল? x y এর সহগ যেমন তেমনই থেকে যায়। আর লম্বের সমীকরণে কি ছিল বলো? x এর সহগ y এর জায়গায় যায় আর y এর সহগ x এর জায়গায় আসে, আর একটা চিহ্ন পরিবর্তন করতে বলেছিলাম, এই যে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এটাই ছিল লম্ব। দেখো যদি সরলরেখা সমীকরণ দিয়ে সমান্তরাল বা লম্ব চাই তাহলে এই নিয়মে করতে হয়, আর যদি দুটো বিন্দু দিয়ে তার যদি সমান্তরাল বা লম্ব চাই, যেটা আমাদের চেয়েছিল 7 নম্বরে, তাহলে প্রবণতা বার করে করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কি এইটা লম্ব, তাহলে আবার বলি, তাহলে দেখো, তাহলে এখানে এটি কোন বিন্দুগামী? এটি 2, -3 বিন্দুগামী, এটা 2, -3 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় y এর জায়গায় মান বসাও, তাহলে 3 × 2 - 2 × -3 + k = 0, দ্যাট মিন k = 6 6 12। তাহলে অতএব 1 থেকে পাই 3x - 2y + 12 = 0। তাহলে এটা হয়ে গেল, এটা হলো লম্বের সমীকরণ, এটাই অ্যান্সার আমাদের। তাহলে এটা তোমাদেরকে, এটা অ্যান্সার চলে এলো। আচ্ছা এখানে এটা -12 হবে, কারণ এই যেখানে +12 মাইনাস, তাহলে এটা -12 হবে। এবার ঠিক আছে, -12। একটা কথা তোমরা মনে রাখো, ভালো করে শুনবে, দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে কি হয়? প্রবণতার গুণফল -1 হয়। আর দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে, দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে প্রবণতা সমান হয়। দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে কি হয়? প্রবণতা সমান হয়।
আর দুটো সরলরেখা পরস্পর যদি লম্ব হয় তাদের প্রবণতার গুণফল -1। যদি দুটো বিন্দু দিয়ে অঙ্ক দেয়, দুটো বিন্দু দিয়ে, তাহলে প্রবণতা বার করবে যেটা আমি 7 নম্বরে করালাম। আর যদি সরলরেখাই দেয় যে এই সরলরেখার সঙ্গে সমান্তরাল বা এই সরলরেখার সঙ্গে লম্ব, তাহলে 8-9 মতো করে। এবার তোমরা 10-এর অঙ্কটা পড়ে দেখো, বলেছে 3 - 4 বিন্দুগামী, ওটা থাক। আর কি বলেছে যে 4,7 ও -5,1 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সঙ্গে সমান্তরাল। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার সঙ্গে সমান্তরাল দুটো বিন্দু দিয়ে যেহেতু করতে দিয়েছে, তাহলে আমরা কি করব? প্রবণতা বার করে করব। আমরা বলেছি দুটো বিন্দু দিলে প্রবণতা বার করে করবে, আর যদি সরলরেখা দেয় তাহলে ওইটা দিয়ে করবে। তাহলে প্রবণতা বার করো। 7 - 1 বাই 4 -5, এই যে 7 - 1 বাই 4 -5 সমান কত হচ্ছে? 3/9। কাটাকাটি করো, তার মানে m1 সমান 1/3। তাহলে m1 বেরিয়ে গেল। এবার সমান্তরাল সরলরেখার প্রবণতা যদি m2 হয় তাহলে কি হয়? প্রবণতা সমান, তার মানে m1 সমান m2, তার মানে m2-র মানও কত আসছে? 1/3। এইটা দেখবে এই অঙ্কটা অনেকটা 7-এর মতো, এই অঙ্কটা 7-এর মতো, আর 8 আর 9 সেম। এই অঙ্কটা 7-এর মতো আর 8 আর 9 সেম। তাহলে কি দুটো বিন্দুতে যখন প্রবণতা সরলরেখা সমীকরণ বার করতে দেয় তখন প্রবণতা দিয়ে করতে হয়, যেটা আমরা 7-এ করলাম আর এই 10-এ করছি। তাহলে বিন্দু কি? যে 3 - 4 বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বার করতে দিয়েছে, আর প্রবণতা কি বলেছে? 1/3। আমাদের তো প্রবণতা ছিল না, তাই বার করে নিলাম। তাহলে 3 - 4 বিন্দুগামী বলেছে, প্রবণতা 1/3। তাহলে সমীকরণ কি হবে? y - y1, তার মানে y - y1, এইটা কি? y - y1 সমান m ইন্টু x - x1। তাহলে y - y1 সমান m, মানে প্রবণতা ইন্টু x - x1। এখান থেকে তোমরা সমীকরণ বার করে দেবে, তাহলে এই অঙ্কগুলো করার আগে আগের দিনের ফর্মুলাগুলো দেখবে। এই 4টে খুব কাজে লাগে, যে দুটো সরলরেখা পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে প্রবণতা সমান হবে, আর দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে প্রবণতার গুণফল কি হবে? -1 হবে। এবার অতি সংক্ষিপ্তের 1 নম্বর অঙ্ক বাকি ছিল। বলছে মূল বিন্দু থেকে একটি সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু h, k। তাহলে মনে করো একটা সরলরেখা, এই যে সরলরেখা, এটা x অক্ষ, এটা y অক্ষ। মূল বিন্দু মানে কত? 0,0, তার থেকে একটা লম্ব টেনেছো, তার এই লম্বের পাদবিন্দু ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কত দেওয়া আছে? h, k। তাহলে এই যে এবি সরলরেখা, এই এবি সরলরেখার সমীকরণ চেয়েছে, কি করে? মূল বিন্দু থেকে এবি সরলরেখার ওপরে যে লম্ব আছে সেই লম্বের পাদবিন্দু কত দেওয়া আছে? h, k। তাহলে এবি সরলরেখার সমীকরণ চেয়েছে। তাহলে আমরা প্রথমে এটা ধরো পি নাম দিলাম। তাহলে আগে আমরা ওপির প্রবণতা বার করি। দেখো দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে ওপির প্রবণতা কত? ওপি সরলরেখার প্রবণতা এই যে 0 - k বাই 0 - h। কি করে? এই যে ওয়াইয়ের বিয়োগফল বা এক্সের বিয়োগফল, তার মানে প্রবণতা ধরো m1 ধরে নিলাম। তাহলে m1 সমান কি? k বাই h। আবার দেখো ওপি, এবার ধরে নাও এবির প্রবণতা, ধরে নাও m2। তাহলে ওপি আর এবি পরস্পর লম্ব, তো ওপি আর এবি সরলরেখা পরস্পর লম্ব। কেন লম্ব? কারণ বলেছে তো লম্বের পাদবিন্দু, তার মানে m1 ইন্টু m2 কত হবে? -1 হবে। কি বলেছে? যে এবি সরলরেখার সমীকরণ বার করতে বলেছে, তোমাদের এবি সরলরেখার সমীকরণ বার করতে বলেছে। আর ওপি বলে দিয়েছে এটা লম্ব, লম্বের পাদবিন্দু মানে তো লম্ব। তাহলে m1 ইন্টু -1, তার মানে m1 এর মান জানি যে k বাই h ইন্টু m2 সমান -1। তাহলে m2 সমান কি? -h/k। তাহলে m2 বেরিয়ে গেল। আমাদের কার সমীকরণ বার করতে বলছে? এবির সমীকরণ। তাহলে এবির সমীকরণ বার করতে গেলে একটা বিন্দু আর প্রবণতা দরকার। তাহলে কোন বিন্দুগামী? h, k বিন্দুগামী। দেখো তোমরা লক্ষ্য করে, এই যে এবি সরলরেখা h, k বিন্দুগামী, তো তার মানে এই যে পি বিন্দু, এবি সরলরেখার উপরে তো পি বিন্দু গেছে, তাহলে h, k বিন্দুগামী। আর এই সরলরেখার প্রবণতা কত?
মাইনাস এইচ বাই কে। তাহলে সমীকরণ বার করি, একটা বিন্দু দেওয়া, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান প্রবণতা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটাই শিখেছি, কোনাকুনি গুণ করে দিই। তাহলে কোনাকুনি গুণ করলে হবে কে ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল মাইনাস এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার। তাহলে বাদিকে নিয়ে আসি, তাহলে এইচ এক্স প্লাস কে ওয়াই সমান এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটাই আমাদের বার করতে বলেছে। একটু অন্যরকম অঙ্ক। কি বলেছিল, যে বলছে মূল বিন্দু থেকে এবি সরলরেখার উপর লম্বের পাদবিন্দু হলো পি এইচ কে, এটা বলে দিয়েছে। এবার এবি সরলরেখার সমীকরণ বার করতে বলেছে। তো যেহেতু আমাদের লম্ব বলেছে, আমরা কি করলাম, আগে এই ওপি সরলরেখার প্রবণতা বার করে নিলাম। আর এবি সরলরেখা তো ওপির সঙ্গে লম্ব, তাহলে যদি লম্ব হয় তাহলে প্রবণতার গুণফল -1, এখান থেকে এই সরলরেখা। একটা সরলরেখার উপর একটা বিন্দু দেওয়া আছে, একটা প্রবণতা পেলেই তো ফর্মুলা আগের চ্যাপ্টারে শিখেছি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান প্রবণতা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে কি প্রবণতাটা বার করে দিলাম।